আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বেনজিন টপিকটা শেষ হবে। চাকরিক যৌগের মধ্যে শুধুমাত্র বেনজিন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। বেনজিন চাকরিক যৌগের সকল আলোচনা আজকের ক্লাসের মাধ্যমে অফিসিয়ালি শেষ হবে। ঠিক আছে, আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখেছি, তারপর রেজোনেন্স কাঠামো, এগুলো যা দেখছি, হ্যাঁ, সবই আজকের ক্লাসে বেনজিনের আলোচনা শেষ হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে ঋণাত্মক মেজোমারিক ফল শেখার রেজাল্টটা আমরা পাবো, অর্থাৎ মেটা নির্দেশক। আমি বলেছিলাম ঋণাত্মক মেজোমারিক ফলের উপর ভিত্তি করে মেটা নির্দেশক একটা টপিক আছে। নির্দেশক দুই প্রকার হতে পারে, অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। তো আজকের ক্লাসে আমরা ঋণাত্মক মেজোমারিক ফলের একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট, গুরুত্বপূর্ণ প্রভাব মেটা নির্দেশক নিয়ে আলোচনা করব। মেটা নির্দেশকের অপর নাম হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক। ঠিক আছে, তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে মেটা নির্দেশক বা নিষ্ক্রিয়কারীমূলক। আজকের পড়াটা সহজ। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের বেনজিন টপিকটা শেষ হবে। চাকরিক যৌগের মধ্যে শুধুমাত্র বেনজিন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। বেনজিন চাকরিক যৌগের সকল আলোচনা আজকের ক্লাসের মাধ্যমে অফিসিয়ালি শেষ হবে। ঠিক আছে, আমরা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখেছি, তারপর রেজোনেন্স কাঠামো, এগুলো যা দেখছি, হ্যাঁ, সবই আজকের ক্লাসে বেনজিনের আলোচনা শেষ হবে। ঠিক আছে, আমরা আলোচনায় আসি। কেমন, আমরা মেটা নির্দেশক নিয়ে আলোচনা করব। আমরা বিগত আলোচনায় অর্থপ্যারা নির্দেশক নিয়ে শিখেছি। অর্থপ্যারা নির্দেশক, বেনজিন বলয়ের কার্বনগুলোকে নাম্বার দেয়া হয়। বেনজিন বলয়ে 6টা কার্বন থাকে। একটা বেনজিন বলয়, মনে করো এই যে এটা একটা বেনজিন বলয়, তো এটাতে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6। আমরা বলেছিলাম বেনজিন বলয়ের 2 আর 6 অর্থ, 2 6 অর্থ, 1 4 প্যারা, 3 এবং 5 হচ্ছে মেটা নির্দেশক, মেটা অবস্থান আর কি। কেমন, তো বেনজিন বলয় অবস্থানের উপর ভিত্তি করে আমরা বেনজিন বলয়ের অবস্থানগুলোকে বিভিন্ন নামে উল্লেখ করতে পারি। আমাদের 2 এবং 6 অবস্থান হচ্ছে অর্থ অবস্থান, 2 6 অর্থ, 3 5 হচ্ছে মেটা অবস্থান, 1 4 হচ্ছে প্যারা অবস্থান। কেমন, তো আমরা অর্থ প্যারা নিয়ে আলোচনা করেছে। অর্থপ্যারা মানে আমার আগতমূলকটা বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা হচ্ছে মেটা নির্দেশক নিয়ে। মেটা নির্দেশক কি? আমার আগতমূলকটা মেটা অবস্থানে যুক্ত হবে। আমার কয়েকটা লাস্ট পয়েন্টটা লক্ষ্য করো, আমি আলোচনায় আসার আগে লাস্ট পয়েন্টটা লক্ষ্য করো। CN-NO2 এরা হলো গুরুত্বপূর্ণ মেটা নির্দেশক। আমার CN- মেটা নির্দেশক কথাটার মানে কি আমি আলোচনায় আসবো, জাস্ট একটু বিগিনার লেভেলে তোমাদেরকে আলোচনা বোঝাই। CN-NO2 এরা হলো গুরুত্বপূর্ণ মেটা নির্দেশক। মেটা নির্দেশক মানে আমার প্রতিস্থাপনটা, আগতমূলকটা মেটা অবস্থানে যুক্ত হবে। অর্থপ্যারাতে পড়েছি, যেমন OH একটা অর্থপ্যারা নির্দেশক, CH3 একটা অর্থপ্যারা নির্দেশক। আমরা যখন CH3 মূলক যুক্ত একটা কম্পাউন্ডের বিক্রিয়া দেখেছিলাম, আমি অর্থক্লোরোটলুইন পেয়েছিলাম, প্যারাক্লোরোটলুইন পেয়েছিলাম, অর্থাৎ আমার আগত ক্লোরিনটা সবসময় অর্থ এবং প্যারা অবস্থানে সংযুক্ত হতো। আমরা মেটা নির্দেশক নিয়ে আলোচনা করছি। মেটা নির্দেশক মানে আমার আগতমূলকটা সবসময় মেটা অবস্থানে যুক্ত হবে। আমরা এখানে লেখা আছে NO2 একটি মেটা নির্দেশক, তাহলে আমার বেনজিন বলে NO2 যুক্ত আছে, নাইট্রোবেনজিন। NO2 একটি মেটা নির্দেশক না, এই মেটা নির্দেশক বিশিষ্ট বেনজিন বলা এটা। নাইট্রোবেনজিনটাতে যখন আমি নাইট্রেশন করব, মানে নাইট্রোমূলক সংযুক্ত করার চেষ্টা করব, আমি যেহেতু এটা একটা মেটা নির্দেশক, এই একটা NO2 আমার মেটা অবস্থানে সংযুক্ত হবে, মেটা ডাইনাইট্রোবেনজিন আমি পাবো। ঠিক আছে, এটা যদি অর্থ প্যারা নির্দেশক হতো তাহলে আমার একটা অর্থ অবস্থানে যুক্ত হতো, একটা প্যারা অবস্থানে যুক্ত হতো। এটা NO2 যেহেতু একটা মেটা নির্দেশক, তাই আমি এটা নাইট্রেশন করলে নাইট্রোমূলকটা মেটা অবস্থানে যুক্ত হবে, 3 অবস্থানটা মেটা অবস্থান। মেটা নির্দেশক দিয়ে এটাই বোঝায় যে আমি যখন একটা কম্পাউন্ডের সাথে বিক্রিয়া দিব, তখন আমার আগতমূলকটা বেনজিন বলয়ের মেটা অবস্থানে সংযুক্ত হবে। ঠিক আছে, এবার মেটা নির্দেশকের বিস্তারিত আলোচনায় আমরা চলে যাই। সবার ক্লাস প্রেজেন্টেশনটা একটু লক্ষ্য করো। তো আমরা মেটা নির্দেশকের বেসিক আলোচনাটায় আসি। মেটা নির্দেশক হচ্ছে ঋণাত্মক মেজোমারিক ফলের
পরবর্তী প্রভাবটা আর কি, যে ঋণাত্মক মেজোমারিক ফলের রেজাল্টটা হচ্ছে মেটা নির্দেশক। ঋণাত্মক মেজোমারিক ফলের প্রভাবেই তো মেটা নির্দেশকটা সৃষ্টি হয়। তো ঋণাত্মক মেজোমারিক ফলে আমরা আলোচনা করেছিলাম যে যারা বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে, কিছু গ্রুপ আছে সক্রিয়কারী গ্রুপ, কিছু গ্রুপ আছে নিষ্ক্রিয়কারী গ্রুপ। হ্যাঁ, অ্যাক্টিভেটিং গ্রুপ, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং গ্রুপ কারা? যারা সক্রিয় করে, বেঞ্জিন বলয়ে ইলেকট্রন দিবে, বেঞ্জিন বলয়ে ইলেকট্রন দেওয়ার ফলে বেঞ্জিন বলয়টা সক্রিয় হবে। বেঞ্জিন বলয়টা সক্রিয় হলে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে আগতমূলকটা অর্থ এবং প্যারা অবস্থানে সংযুক্ত হবে। এটা ছিল অর্থপ্যারা নির্দেশক। এরপরে মেটা নির্দেশক কি? নিষ্ক্রিয়কারীমূলক। দেখো, মেটা নির্দেশকের অপর নাম নিষ্ক্রিয়কারীমূলক। এরা কিভাবে বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে? নিষ্ক্রিয় মানে সক্রিয়তা হ্রাস করা। মেটা নির্দেশক নিষ্ক্রিয়কারীমূলক কেন? যারা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে, দেখো যে সকল মূলক ঋণাত্মক মেজোমারিক ফল দ্বারা বা অন্য কোনো উপায়ে ঋণাত্মক মেজোমারিক ফলের প্রভাবে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে, ভেতর থেকে নিয়ে ফেলবে। বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে, বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় অর্থাৎ সক্রিয়তা হ্রাস করে। ইলেকট্রন নিয়ে নিলে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস পাবে। বেঞ্জিন বলয় অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়। ইলেকট্রন ঘনত্ব অর্থপ্যারা অবস্থান থেকে কমে যাবে, কিন্তু মেটা অবস্থানে বেড়ে যাবে। মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে আগতমূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হয়, তাদেরকে মেটা নির্দেশক বলে। আর যে আগতমূলকটি, আগত একটা মূলক NO2 মেটা অবস্থানে যুক্ত হচ্ছে, কেন? আমার NO2 এটা একটা মেটা নির্দেশক। তাহলে মেটা নির্দেশক কাকে বলে? যে সকল মূলক ঋণাত্মক মেজোমারিক ফল দ্বারা বা অন্য কোনো উপায়ে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে, বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, বেঞ্জিন বলয়ে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, আগতমূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হয়, তাদেরকে মেটা নির্দেশক বলে। মেটা নির্দেশক পারার জন্য ঋণাত্মক মেজোমারিক ফল জানা জরুরি। ঋণাত্মক মেজোমারিক ফল মাইনাস এম ইফেক্ট গত ক্লাসে আমরা আলোচনা করেছি, বুঝছো? এমনি অর্থপ্যারা করে মাথা পাগল করে ফেললে হবে না। অর্থপ্যারা মেটা করে মাথা পাগল করে ফেললে হবে না। এটা যে ধনাত্মক মেজোমারিক ফল থেকে আসে, এটা অনেক টিচারই দেখাবে না, বুঝছো? এটা যে ঋণাত্মক মেজোমারিক ফল থেকে আসে, এটা অনেকেই দেখাবে না। মেজোমারিক ফলটাই ঠিক মতো বোঝাবে না, বুঝছো? তো যাক, মেটা নির্দেশক কারা? যারা বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করে, বেঞ্জিন বলয়কে নিষ্ক্রিয় করে, বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, বেঞ্জিন বলয়ের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, আগতমূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হয়, তাদেরকে মেটা নির্দেশক বলে। CN-NO2, তারপর CHO, COOH, এরা গুরুত্বপূর্ণ মেটা নির্দেশক। মেটা নির্দেশক টপিক থেকে শুধু একটা প্রশ্ন করাবো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে। আমি বলেছি অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, আমি যা পড়িয়েছি এগুলো থেকে একটা প্রশ্ন ফিক্সড পরীক্ষায় আসবে। প্রশ্ন প্রণেতা যদি অর্থপ্যারা নির্দেশক থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, তাহলে আমি যে তিনটা করিয়েছি ওই তিনটা থেকেই আসবে। প্রশ্ন প্রণেতা তুমি যে বোর্ডে দেখো, যদি মেটা নির্দেশক টপিকটা থেকে প্রশ্ন দেয়, আমি একটা করাবো, একটাই পরীক্ষায় আসবে। কথা বোঝো নাই? তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্নের মডারেশনে দেখা যাচ্ছে মেটা নির্দেশক থেকে প্রশ্ন আসতেছে, মেটা নির্দেশক থেকে প্রশ্ন দিতে চাচ্ছে, আসবেই আসবে, আমি বলবো না। যদি আসে মেটা নির্দেশক থেকে, আমি একটা প্রশ্ন করাবো, ওই প্রশ্নটাই আসবে, ফিক্সড। কথাবার্তা ক্লিয়ার? পরীক্ষায় অর্থপ্যারা নির্দেশক টপিকটা থেকে, ফুল টপিকটা থেকে, সেটা অর্থপ্যারা নির্দেশক প্রমাণ করে হতে পারে, মেটা নির্দেশক প্রমাণ করে হতে পারে, যে কোনো একটা প্রশ্নের ঘতে তোমরা পাবে। অর্থপ্যারা নির্দেশক থেকে আমি তিনটা প্রশ্ন পড়িয়েছি, ওই তিনটা প্রশ্ন থেকেই আসবে যদি অর্থপ্যারা থেকে দেয়। আর যদি মেটা থেকে দেয়, আমি একটা করাবো, ওই একটাই আসবে। কথা ক্লিয়ার? তো আমার NO2 মেটা নির্দেশক যদি হয়, আমার আগতমূলকটা মেটা অবস্থানে যুক্ত হচ্ছে। এবার আমরা দেখব কেন মেটা নির্দেশক বলা হচ্ছে NO2-কে, কেন CN- মেটা নির্দেশক, কেন NO2 মেটা নির্দেশক। প্রথমে আমরা দেখব সায়ানাইট মূলককে কেন মেটা নির্দেশক বলা হচ্ছে। তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই, পরীক্ষায় যদি প্রশ্ন আসে NO2 মূলক একটি মেটা নির্দেশক, এটাই আসবে পরীক্ষায়। প্রশ্ন আসবে কি, এই যে NO2 আছে না,
NO2 হলো একটি মেটা নির্দেশক, ব্যাখ্যা করো। পরীক্ষা আসলে এটাই আসবে, কিন্তু আমি তোমাদেরকে সায়ানাইড দিয়ে প্রথমে দেখাবো বোঝার সুবিধার্থে, তারপরে পরীক্ষায় আসলে NO2 মূলক একটি মেটা নির্দেশক, এটা পরীক্ষায় আসলে তোমরা কিভাবে লিখবে সেটাও দেখিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে সায়ানাইড মূলক দিয়ে একটু দেখি যে সায়ানাইড মূলক একটি মেটা নির্দেশক। প্রথমে সবাই যেটা করবে 5টা বেনজিন বলয় আঁকবে। এটা গত ক্লাসেও করিয়েছি, তাও আবার দেখাচ্ছি আর কি। যারা নতুন যুক্ত হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবাইকে ইনভাইট করে দেবে, ক্লাসটা শেয়ার করবে যাতে আমরা ভালো কিছু পেতে পারি, আর আমাকে মেসেজ করবে, ঠিক আছে? তাহলে আমরা সায়ানাইড মূলক দেখতে চাচ্ছি। হ্যাঁ, এমডি মাসুদ রানা, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে একটা ভুল করে ফেলছি, আমার মুখে কথা কিন্তু আজকে আটকাবে, আমি আগে থেকে বলে দিচ্ছি। কেন জানো? আমার অনেক ওষুধ খাইতে হয়, ওষুধ খেয়ে চলি। সকালের ওষুধটা একবার খাইছি না, সন্ধ্যায় যে একটা ক্লাস শুরুর আগে একটা ওষুধ খেয়ে আমি ক্লাস শুরু করি। আজকে খেয়ে ফেলছে উল্টো ওষুধ, সকালে যেটা খাইছে এটা আবার ডাবল খেয়ে ফেলছে, বুঝছো? তো উল্টো খাওয়ার ফলে আমি আজকে লাস্ট মোমেন্টে ভাবতেছিলাম ক্লাস কি আদৌ দিব নাকি দিব না, আমার এমন খারাপ লাগতেছে, ওষুধ উল্টো খেয়ে ফেলছে। সত্য কথা, উল্টো ওষুধ খেয়ে ফেলছে, মানে যেটা দিনে একবার এটা দিনে ডাবল খেয়ে ফেলছে ভুলে। সো অনেক কষ্ট করে আজকে ক্লাস দিতে সিদ্ধান্ত নিয়েছি। সো যদি মুখ দিয়ে উল্টাপাল্টা কিছু বের হয়, কথা আটকায়, ওষুধের এফেক্ট হচ্ছে কথা আটকাবে। সো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে, আমি চেষ্টা করব সর্বোচ্চটুকু দেওয়ার, কেউ নেগেটিভলি নেবে না প্লিজ। দেখো তো আমাদের সায়ানাইড মূলক যদি যুক্ত থাকে CN-, এটা একটা মেটা নির্দেশক যুক্ত আছে। হ্যাঁ, এটা যে মেটা নির্দেশক এটার প্রমাণ কি? মেটা নির্দেশক কারা? যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন গ্রহণ করবে, বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করবে, বেনজিন বলয়ের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেবে, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করবে, তারা হচ্ছে মেটা নির্দেশক। আমাদের এই দুইটা পয়েন্ট খেয়াল করো। আমরা যদি দেখি যে মেটা নির্দেশক যুক্ত হওয়ার ফলে আমার অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এটা দেখাবো আগে। এটা দেখানোর পর আমরা বুঝবো, ঠিক আছে? তাহলে দেখো CN সায়ানাইড মূলক একটা, দাঁড়াইতে পারতেছি না, মেটা নির্দেশক। মেটা নির্দেশক কারা? যারা ইলেকট্রন টান দেবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। তাহলে CN এর তড়িৎ ঋণাত্মকতা বেশি এই কোণার কার্বনের চেয়ে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, এ টান দিবে, এই পাই ইলেকট্রনটা, পাই বন্ধনটা নিজের দিকে টান দিবে, টেনে নেওয়ার চেষ্টা করবে। টেনে নেওয়ার যখন চেষ্টা করবে, এই পাই বন্ধন এখানে আসলে একটা দ্বিবন্ধন গঠিত হওয়ার কথা, একটা দ্বিবন্ধন এখানে হওয়ার কথা, এটা এখানে আসলে এখানে একটা দ্বিবন্ধন হবে না। কিন্তু এই জায়গায় যদি আমি দ্বিবন্ধন গঠন করি, আমার এই কার্বনের যোজনী হয়ে যাবে 5। করিয়েছি, বারবার এই জিনিসটা করাই আছে। এই কার্বনের যোজনী হয়ে যাবে 5। দেখো 1 2 3 4 তো অলরেডি আছে, ঘুরে যদি আরেকটা দ্বিবন্ধন আসে যোজনী হয়ে যাবে 5। কার্বনের যোজনী 5 হতে পারে? 5 হতে পারে না। যোজনীর সমতা রক্ষার জন্য, যোজনীর সমতা রক্ষার জন্য কি করতে হবে? যোজনীর সমতা রক্ষার জন্য এই পাই ইলেকট্রনটা এখানে দিয়ে দিতে হবে, এই যে পাই ইলেকট্রন এইখানে দিয়ে দিতে হবে। তাহলে আমি এই জায়গায় সেকেন্ড স্টেপে কি পাবো? সেকেন্ড স্টেপে আমি পাবো ডাবল বন্ড CN, এখানে বন্ধনটা থাকবে না, এই জায়গা থেকে যে চলে গেছে, এই জায়গা থেকে যে চলে গেছে, এখানে আমি একটা প্লাস চার্জ পাবো। ইলেকট্রন চলে যাওয়া, দানের চিহ্ন প্লাস, বুঝছো? দানের চিহ্ন প্লাস, ইলেকট্রন দানের চিহ্ন প্লাস। হ্যাঁ, তো এই জায়গা থেকে ইলেকট্রন চলে গেছে না, দানের চিহ্ন হচ্ছে প্লাস, তাই এই জায়গায় আমি একটা প্লাস চার্জ পাবো। ঠিক আছে, তাহলে
এখানে আমি নেগেটিভ চার্জ পাবো, কারণ ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণের চিহ্ন মাইনাস, দানের চিহ্ন প্লাস। এখান থেকে বন্ধন চলে গেছে, এই জায়গায় আমি প্লাস চার্জ পাবো। এখানে আমার নতুন বন্ধন গঠিত হচ্ছে, তাহলে আমি এখানে নেগেটিভ চার্জ পাবো। মেসোমারিক ফল কি? পাই বন্ধনের পোলারিকরণ। পাই বন্ধনের পোলারিকরণ মানে যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। তাহলে আমি এখানে নিউট্রাল অবস্থা পাচ্ছি, এই ইলেকট্রনটা এখানে আসার ফলে আমি এখানে একটা প্লাস চার্জ পাচ্ছি, এখানে একটা মাইনাস চার্জ পাচ্ছি। প্লাস চার্জ সৃষ্টি, মাইনাস চার্জ সৃষ্টি মানে পোলারিকরণ। পোলারিকরণ সম্পন্ন হওয়া মানে আমার মেসোমারিক ফল পাই বন্ধনের পোলারিকরণ হচ্ছে ঠিকভাবে, বুঝছো? তাহলে পোলারিকরণটা হয়ে গেল। এখানে প্লাস চার্জ আছে না, এ তো এখানে ফিক্সড থাকবে না, একে তো কারো না কারো সন্তুষ্ট করতে হবে। একে সন্তুষ্ট করার জন্য, এই প্লাস চার্জকে সন্তুষ্ট করার জন্য এটা এখানে চলে আসবে, বুঝছো? এই প্লাস চার্জকে সন্তুষ্ট করার জন্য টানে, এটার টানে এটা এখানে চলে আসবে। এটা এখানে আসলে, মনে করে এটা এখানে আসলে আমার এই জায়গায় একটা দ্বিবন্ধন গঠিত হওয়ার কথা। এই জায়গায় লাল দিয়ে আমি যেটা দেখাচ্ছি, এই জায়গায় একটা দ্বিবন্ধন গঠিত হওয়ার কথা। কিন্তু এই জায়গায় যদি দ্বিবন্ধন গঠিত হয়, আমার এই কার্বনের যোজনী হয়ে যায় 5। দেখো 1 2 3 4 5, কার্বনের যোজনী 5 হতে পারে? 5 হতে পারে না। তাই আমাকে এটাকে সরাতে হবে। এটাকে সরানোর জন্য কি করতে হবে? এটা সেম থাকবে, এটা থাকবে না। এই জায়গায় আমার দ্বিবন্ধন গঠিত হবে, এটা আমি আর দিতে পারবো না, এটা তো আগে থেকে আছে, এটা আগে থেকেই আছে। এটা ঘুরে এখানে আসলে এটা এখানে হয়ে যাবে, এটা আর আমি দিতে পারবো না এই জায়গায়, ঠিক আছে? দ্বিবন্ধনটা আমার শিফট করাতে হবে, বুঝছো? কার্বনের যোজনী 5 হতে পারবো না, অর্থাৎ কার্বনের যোজনী সমতা রক্ষা করবা। কার্বনের যোজনী 4 সবসময় ফিক্সড রাখতে হবে, বুঝছো? এটা ঘুরে এখানে আসলে এখানে আমি দ্বিবন্ধনটা পাবো এই জায়গায়, এই যে এই জায়গায় আমি একটা প্লাস চার্জ পাবো। কেন প্লাস চার্জ পাবো? আমার এই জায়গা থেকে বন্ধন চলে গেছে, পাই বন্ধন চলে গেছে, তাহলে এই কার্বন আবার ধনাত্মক চার্জ যুক্ত হবে, ঠিক আছে? তাহলে এই প্লাস চার্জকে সন্তুষ্ট করার জন্য, এই প্লাস চার্জকে সন্তুষ্ট করার জন্য এখানে চলে আসবে। যদি এখানে চলে আসে, এখানে যোজনী হয়ে যায় 5, যোজনী তো 5 হতে পারে না, তাহলে আমি এখানে পাবো দ্বিবন্ধন। এটা ঘুরে আসলে এখানে পাবো দ্বিবন্ধন, এটা আমি আর দিতে পারবো না, তাই আমি এটাকে সরাতে হবে, ঠিক আছে? CN মাইনাস, এটা সেম থাকবে, এটা ঘুরে এখানে আসবে যোজনীর সমতা রক্ষার জন্য। এই জায়গা থেকে ইলেকট্রন চলে গেছে না, তাহলে এখানে আমি প্লাস চার্জ পাবো, প্লাস চার্জ পাবো। এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য আমার এখানে কি কোনো পাই বন্ধন আছে? নাই, পাই বন্ধন আনতে হবে। পাই বন্ধন আনার জন্য এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এই দ্বিবন্ধন থেকে এখানে একটা এখানে চলে আসবে, তাহলে এখানে আমি একটা নতুন পাই বন্ধন পাবো। এটা আগে থেকে আসে, এটা আগে থেকে আসে, তাহলে এখন এই ডাবল বন্ডের জায়গায় এই জায়গায় হয়ে যাবে সিঙ্গেল বন্ড, এটা হয়ে যাবে, এখানে মাইনাস চার্জটা আর থাকবে না। তাহলে দেখো এখানেও একটা সিঙ্গেল বন্ড, সব ঘুরে টুরে এখানে হয়ে গেছে সিঙ্গেল বন্ড। বেনজিন বলো ইজ ব্যাক ইন ফর্ম, CN সায়ানাইড মূলক ইজ এগেইন ব্যাক ইন ফর্ম। মাঝখানে কিন্তু মাইনাস মাইনাস মাইনাস, ঘাটতিও পূরণ। কারণ কি হলো? জাস্ট এটাই জায়গায় আসার কারণ, এটা ঘুরে এখানে আসার কারণে দ্বিবন্ধন হলো। এই দ্বিবন্ধন হওয়াতে কার্বনের যোজনীর সমস্যা হয়ে যায়, তাহলে আমাকে এটা থেকে এটা সরাতে হবে। এটা সরানো হলে এটা মানে এটা ঘুরে প্লাস চার্জের সমতা রক্ষা। গত ক্লাসে পড়েছি ঋণাত্মক মেসোমারিক ফলের মধ্যে। তো কথা হচ্ছে এই ঋণাত্মক মেসোমারিক ফলের প্রভাবে এই ঘটনাগুলো হচ্ছে। এখানে এটা আসতেছে, এখানে দ্বিবন্ধন গঠিত হচ্ছে, এখানে প্লাস চার্জ সৃষ্টি হচ্ছে, এই প্লাস চার্জকে সন্তুষ্ট করার জন্য এখানে চলে আসতেছে, তাহলে এইখানে প্লাস চার্জ সৃষ্টি হচ্ছে। এটাকে সন্তুষ্ট করার জন্য এটা এখানে আসতেছে, তাহলে এখানে প্লাস চার্জ সৃষ্টি হচ্ছে। এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এই দ্বিবন্ধন থেকে একটা এখানে চলে আসতেছে, তাহলে এটা আগের মতো হয়ে যাচ্ছে। জাস্ট ঘটনা কি? পাই বন্ধনগুলো ঘুরে গেছে, এই 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 স্থান পরিবর্তন করছে, এটা হচ্ছে রেজোনেন্স। এখন এখন কেন মেটা নির্দেশক? কেন CN মাইনাস মেটা নির্দেশক? এই রেজোনেন্স কাঠামো থেকে আমি কি দেখতে পারি? এই রেজোনেন্স কাঠামো থেকে আমি কি দেখতে পারি? দেখো প্লাস চার্জ কোথায় আছে? 6 নাম্বার কার্বনে আছে। প্লাস চার্জ কোথায় আছে? 4 নাম্বার কার্বনে আছে। প্লাস চার্জ কোথায় আছে? 2 নাম্বার কার্বনে আছে। আমরা দেখতে পাচ্ছি 2 4 6 এই তিনটা অবস্থানে প্লাস চার্জ আছে। প্লাস চার্জ থাকা মানে কি? ইলেকট্রন ঘনত্ব কম। প্লাস চার্জ থাকা মানে ইলেকট্রন ঘনত্ব কম, ঠিক আছে? ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি? দেখো এগুলো সবগুলোর মধ্যে
3 নাম্বার অবস্থানে কোনো প্লাস চার্জ আছে? নাই। 5 নাম্বার অবস্থানে কোনো প্লাস চার্জ আছে? নাই। 2, 4, 6 প্লাস চার্জ আছে, 3 আর 5 কোনো প্লাস চার্জ নাই। এখন যদি প্রশ্ন করা হয় এগুলো সবগুলোর মধ্যে ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি? 3 এবং 5 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি। এখন তোমরা বলতে পারো স্যার এখানে 4, 3, 2 তো খালি, আরে সবগুলো কম্পেয়ার করতে হবে। 6 পড়ে গেছে, তাহলে 6 আমি আর কনসিডারে আনতে পারবো না। 2 নাম্বার কার্বন কনসিডারে পড়ে গেছে, এটা আমি আর আনতে পারবো না। 4 অর্থ প্যারা, 2, 4, 6 মানে অর্থ প্যারা অবস্থানে প্লাস চার্জ দেখতে পাচ্ছি। প্লাস চার্জ মানে ইলেকট্রন ঘনত্ব কম। বেনজিন বলয়ে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দিছে কিনা? মেটা নির্দেশক কারা? বেনজিন বলয়ে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, তাহলে এটা মেটা নির্দেশক। এটা এখান থেকে ইলেকট্রন টান দেওয়ার ফলে এই যে এই অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, প্রমাণ দেখলাম। মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় কিভাবে? এই মেটা অবস্থান, এটা মেটা অবস্থান, ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন এখানে কম মানে এখানে বেশি, এখানে ইলেকট্রন ঘনত্ব কম। 2, 4, 6 ইলেকট্রন ঘনত্ব কম, তাহলে অবশ্যই 3, 5 ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি, 3 আর 5 ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি সেখানে ইলেকট্রোফাইল দৌড় মারবে। ইলেকট্রোফাইল মানে কি? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে আমি মনে করি এখানে একটা ইলেকট্রোফাইল ছেড়ে দিব, NO2+ ছেড়ে দিব একটা ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল এখানে গেলে কোথায় যুক্ত হবে? এখানে। এই যদি এখানে যায় যুক্ত হবে কোথায়? এই মেটা অবস্থানে। এই যদি এখানে যায় এখানে মেটা অবস্থানে, বুঝছো? মেটা অবস্থানে যুক্ত হতে চাইবে। কখনো অর্থ প্যারা অবস্থানে এই প্লাস চার্জ যুক্ত হবে না। প্লাসের দিকে কখনো যাবে না, প্লাসের দিকে কখনো যাবে না, প্লাস মাথার উপর প্লাসের দিকে কখনো যাবে না। অর্থাৎ এই ইলেকট্রোফাইলটা, আগতমূলকটা অর্থ প্যারা অবস্থানে যাবে না, তাহলে কোথায় যাবে? মেটা অবস্থানে যাবে, কারণ এখানে ইলেকট্রন বেশি। এই যে আমি এটা এখানে হবে, এটা উল্টো দিয়ে দিচ্ছি, এটা এখানে হবে, এটাও মেটা অবস্থান। তাহলে আমি দেখতে পাচ্ছি আগতমূলকটা মেটা অবস্থানে বারবার যুক্ত হচ্ছে, কারণ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি। যেখানে ইলেকট্রন বেশি সেখানেই ইলেকট্রোফাইলটা। ইলেকট্রন আছে মানে মাইনাস চার্জ আছে, এই মাথার উপর প্লাসটা এখানে চলে যাবে। ঠিক আছে, টপিকটা কিন্তু কঠিন, সহজ নয়, কঠিন। রসায়নে সহজ বলে কিছু নেই। একে পড়তেছ রসায়ন, সায়েন্সের একটা কঠিন সাবজেক্ট, তার উপর পড়তেছে জৈব রসায়নের সর্বকঠিনতম পার্ট। জৈব রসায়নের চাক্রিক যৌগ টপিকের সর্বকঠিনতম পার্ট হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। মানলে মানো, না মানলে নাই। অনেস্টলি যদি বলি, রসায়ন তো অবশ্যই কঠিন। কেউ বলছে রসায়ন সহজভাবে পড়তে হবে আর কি। রসায়নের সর্বকঠিনতম পার্ট হচ্ছে জৈব রসায়নের 2টা পার্ট ইন্টারে। চাক্রিক যৌগ মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। প্রথম পার্টের, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পার্টের সর্বকঠিনতম পার্ট হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক। তাই একটু হিজিবিজি লাগতে পারে। তো কেউ হতাশ হবে না, বাসায় গিয়ে যখন ক্লাসটা টেনে বাসায় 2, 4, 5 বার লিখবা, করবা, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নিজের একটু স্টাডি করবো। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোফাইলটা মেটা অবস্থানে যাচ্ছে, তাই এটা একটা মেটা নির্দেশক। ঠিক আছে, পরীক্ষায় যদি আসে, এটা আসবে না, NO2 দিয়ে আসবে। পরীক্ষায় যদি আসে NO2 একটি মেটা নির্দেশক, CN- একটি মেটা নির্দেশক, ব্যাখ্যা করো। কি লিখবা? আমরা জানি যে সকল যৌগ বা মূলক ঋণাত্মক মেজোমারিক ফল দ্বারা বা অন্য কোনো উপায়ে বেনজিন বল থেকে ইলেকট্রন গ্রহণ করে, বেনজিন বলকে নিষ্ক্রিয় করে বা বেনজিন বলের সক্রিয়তা হ্রাস করে, বেনজিন বলে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, আগত মূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হয়, তাদেরকে মেটা নির্দেশক বলে। সায়ানাইড মূলকের রেজোনেন্স কাঠামো, সায়ানো বেনজিনের রেজোনেন্স কাঠামো লক্ষ্য করলে আমরা দেখতে পাই, এই জিনিসটা ফুল দেখাবা। 3 এবং 5 অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। যেহেতু মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, আগতমূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হবে, তাই CN- একটি মেটা নির্দেশক। ঠিক আছে, এবার আমরা পরীক্ষায় যে প্রশ্নটা আসবে সেটা নিয়ে আলোচনা করব। পরীক্ষায় যেটা আসবে মেটা নির্দেশক থেকে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, একটা প্রশ্নই আসবে NO2 মূলক
একটি মেটা নির্দেশক ব্যাখ্যা করো। সহজভাবে পড়তে হবে, বুঝছো? কোনো কিছুই সহজ নয়, কোনো পড়াই সহজ নয়। কথা হচ্ছে কোনো পড়া না, পৃথিবীতে কোনো কাজই সহজ নয়, সব কাজই কঠিন। কঠিন বলেই কাজটা তোমাকে করতে হবে। এই যে গ্রুপটাকে বিশ্বের সেরা, দেশ সেরা একটা প্ল্যাটফর্মে পরিণত করা চার ঠিকানে কাজ নয়, অনেক কঠিন। এই কঠিনতম কাজটা করে দেখানোর জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যত কষ্ট করতে হয় না কেন আমি করব তোমাদেরকে সাথে নিয়ে, কারণ আমাদের লক্ষ্য একটাই, আমরা শুধু রসায়নে সীমাবদ্ধ থাকবো না, আমরা মেয়েকে স্টাডিজে করব, যাতে সবাই এখানে স্টাডি করতে পারে, তবে সহজভাবে। কঠিনভাবে এখানে কিছু চলবে না। একটা ভালো কাজ কঠিন হতে পারে, সহজ বলে পৃথিবীতে কিছু নাই। সহজ হলে যে কেউ করতে পারত। একটা গ্রুপ দাঁড় করানো, একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো এতটা সহজ নয়। সহজ হলে যে কেউ গ্রুপ একটা খুলে দাঁড় করায় ফেলতে পারতো। অনেকগুলো গ্রুপ আছে, কোনো ক্লাস নাই, কিছু নাই, জাস্ট এই সেই এডুকেশনাল দু একটা কথাবার্তা বলে দেখি 100কে মেম্বার 200কে মেম্বার আছে, যেখানে কোনো ফিক্সড টিচারই নেই। হয়ে গেছে, সহজে হয়ে গেছে না, ওটার মূল্য কেউ দিবে না, বুঝছো? আমাদের এটা করতে কষ্ট হবে, কারণ আমরা সৎভাবে কাজ করতেছি। তো আমি সৎভাবে কাজ করতেছি, তো তাই কষ্ট হবে। যত কষ্ট করতে হয় আমি করব। আমি কত কষ্ট করছি এটা কেউ দেখে নাই, কেউ জানে না। রক্ত পর্যন্ত ঝরছে আমার, বলবো না, বললে তো ট্রল করবে আমাকে নিয়ে। যা খুশি করো, আমাকে নিয়ে যা খুশি করো তোমরা। আমাকে আমি যে আমার ক্লাসে স্টুডেন্ট থাকে না, হাসাহাসি করো, নো প্রবলেম। তোমরা আমাকে নিয়ে ট্রল করো, মানে স্টুডেন্টরা অনেকে করে যে তোমার গোনার টাইম নেই, করো, যা খুশি করো, ইচ্ছা মতো করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি আমার কাজটা ঠিকভাবে করে যাব। আমি যখন বড় হব, যারা আমাকে অবহেলা করছিল, আমাকে তোকে দিয়ে হবে না বলছিল, অন্যান্য গ্রুপের ভিড়ে আমাকে মর্যাদা দেয় নাই, আমাকে নিয়ে ট্রল করছিল, তারা একদিন লেজ গুটিয়ে পালাবে। আমি যেদিন মাথা উঁচু করে দাঁড়াবো, আমার দিকে তাকানোরও কেউ সাহস পাবে না। এই কথাটা আমি বলে দিলাম অনেস্টলি, ঠিক আছে? আমার কি কষ্ট হয়েছে এটা আমি নিজে জানি। মাত্তুল মারে, ফেরাক মারে, ইট মারে, রং করে, এতগুলা কেউ করে নাই। সো আমি সফল হবে এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। আমি জানি, আমি জানি, আমার ভয় নাই, হারানোর ভয় আমার নাই। যতটা বার অন্যরা চেষ্টাই করে দেখে নেয়, তার চেয়ে বেশিবার আমি হেরে গেছি, তার চেয়ে বেশিবার আমি হেরে গেছি। ক্লাস দিয়ে যাচ্ছে, স্টুডেন্ট নাই, ক্লাস দিয়ে যাচ্ছে, স্টুডেন্ট নাই, গ্রুপ বড়, এগুলো এক প্রকার হেরে যাওয়া না? আমায় হারতে জানি, হারার স্বভাব আমার আছে। কিন্তু লাস্ট মোমেন্টে যখন একটু মাথা উঁচু করে দাঁড়াবো, যারা আমাকে অবহেলা করেছিল, যারা আমাকে নিয়ে ট্রল করেছিল, যারা আমাদের গ্রুপ নিয়ে ট্রল করেছিল, যারা আমার গ্রুপের পরিচালনা কমিটি পদে থেকে অন্যান্য গ্রুপের গুণগান গেয়েছিল, আমার গ্রুপে থেকে, আমার প্যানেলে থেকে অন্যান্য গ্রুপের গুণগান যারা করেছিল, ভালো, সব গ্রুপ ভালো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, প্রতারণা করেছিল যারা, তাদের জবাবটা আমি মুখে বলে নয়, কাজে করে দেখাবো, দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমার পাশে কেউ থাকে না, কেউ না, সব আমি একাই করি, সব আমি একাই করি, বুঝছো? বুঝবে একদিন কাকে তোমরা অবহেলা করছো। যাক, কে কী ভাববে আমার কিচ্ছু দরকার নেই, কারণ আমি আসতেছি খুব শীঘ্রই আসছি প্ল্যাটফর্মটা একটু স্টেবল করতে, বুঝছো? দেখবা কেউ হেল্প করে নেই, আমার কোনো কেউ নেই, একাই, সব একাই। এই রুমের সব ইলেকট্রিকের ক্লাস আমি একাই করছি, সবগুলো রং আমি একাই করছি, ফ্লোর সব পরিষ্কার আমি একাই করছি, সব আমি একাই করছি। ইচ্ছা যদি থাকে যে আমি এটা করব, তুমি কোন অবস্থায় আছো, কি করো, কোথায় থাকো, ডাজেন্ট ম্যাটার, কাজটা করে যাও। অ্যানোটোমূলক একটি মেটা নির্দেশক, এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কি লিখবে? এই পয়েন্টগুলো লিখবে। আমি রেজোনেন্স কাঠামোটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই 5টা বেঞ্জিন বলয় আঁকবে সবসময়, 5টা বেঞ্জিন বলয়। আমার কথা শুনতে বিরক্ত লাগে না? আমি তো অন্যান্য গ্রুপের মতো লোভ দেখাই না, মিষ্টি মিষ্টি কথাও বলি না, শান্তশিষ্ট তো। আর
স্টুডেন্টদের ঠকানোর মানসিকতা আমার নেই। হ্যাঁ, NO2 কীরকম জানো? এই যে N তো নাইট্রোজেনের যোজনী 3 না, 1 2 3, এটাতে অক্সিজেন থাকবে, এটাতে থাকবে, এভাবে NO2 আর কি। তাহলে আমি এভাবে দিয়ে যদি এটাতে NO2 যুক্ত করতে চাই, আমি কি পাবো? আমি পাবো এই NO2 এইভাবে পাবো। এখানে আমি একটা প্লাস চার্জ পাবো, NO2 পাবো। ঠিক আছে, তাহলে NO2 একটা তোমার কি, এখানে প্লাস চার্জটা এখন থাকবে না। এখানে প্লাস চার্জ কখন হবে জানো? এখানে প্লাস চার্জটা হবে এই নাইট্রোজেন আর অক্সিজেন বন্ধনে আবদ্ধনে। এই জায়গাটা খেয়াল করো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই নাইট্রোজেনের এই পাই বন্ধনটা টান দিবে। পাই বন্ধনটা টান দিলে এখানে আমরা একটা প্লাস চার্জ পাবো। এই প্লাস চার্জকে সন্তুষ্ট করার জন্য এটা এখানে চলে আসবে। এটা এখানে আসলে আমরা এই জায়গায় একটা দ্বিবন্ধন পাবো, এই জায়গায় দ্বিবন্ধন পাবো। N এর মাথার উপর প্লাস থাকবে, এই পাই বন্ধনটা এখানে চলে আসবে, এখানে অক্সিজেনের মাথার উপর আমরা মাইনাস পাবো, এটার উপর কোনো চার্জ আমরা পাবো না। ঠিক আছে, তাহলে আমাদের এটা আর এটা ফিক্সড। এই জায়গা থেকে যেহেতু বন্ধন চলে গেছে, আমি এখানে একটা প্লাস চার্জ পাবো। এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসলে সেম আগের মতোই এখানে আমরা একটা দ্বিবন্ধন পাবো, এটা এখান থেকে চলে যাবে। এই জায়গা থেকে যেহেতু আসছে, এখানে আমি একটা প্লাস চার্জ পাবো। এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এটা এখানে চলে আসবে, এখানে চলে আসলে এখানে দ্বিবন্ধন পাবো, এটা এখানে, এটা আগের মতো সেম থাকবে। এটা আগের মতো সেম থাকবে। তাহলে এখান থেকে যেহেতু বন্ধন গেছে, এখানে আমি একটা প্লাস চার্জ পাবো। এই প্লাস চার্জকে নিউট্রাল করার জন্য এটা এখানে আসবে, এটা এখানে আসলে আমি এখানে বন্ধন পাবো। এখানে তো এই দুইটা আছে আগে থেকে, তো এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, NO। তো অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আছে, এটাতে কোনো চার্জ নেই। তাহলে নাইট্রোজেনের যোজনী এক্ষেত্রে 1 2 3 হয়ে গেল, 1 2 হয়ে গেল। এটা তো কার্বনের হাত, 1 2 হয়ে গেল। এটা করার জন্য আমার এই দুইটা লোন পেয়ার ইলেকট্রন এখানে আসলে এখানে আমি একটা বন্ধন পাবো। তাহলে এখন নাইট্রোজেনের যোজনীও 3 হয়ে গেল, কার্বনের যোজনীও 4 হয়ে গেল, নিউট্রাল একটা অবস্থা আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। আমি যদি একটা আগতমূলক দিই, তাহলে আমার আগতমূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হবে। তাহলে NO2 একটা মেটা নির্দেশক। আমি যদি এটা নাইট্রেশন ঘটাই, নাইট্রেশন মানে কি, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া যদি দিই, HONO2 থাকবে। এই NO2টা কোথায় আসবে? মেটা অবস্থানে আসবে। এই মেটা অবস্থানে আসবে, তাহলে আমরা একটা পানি পাবো। ঠিক আছে, এটা একটা বিক্রিয়া দিয়ে দেখালাম আর কি। তো তোমরা কি করবে, পরীক্ষা আসলে এটা কিন্তু পরীক্ষায় আসবে, মেটা নির্দেশক থেকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এটাই আসবে। তাহলে তোমরা কি লিখবে? এতটুকু লিখবে, যে সকল যৌগ বা মূলক ঋণাত্মক মেজোমারিক ফল বা অন্য কোনো উপায় বেঞ্জিন বলে থেকে ইলেকট্রন গ্রহণ করে বেঞ্জিন বলকে নিষ্ক্রিয় করে, বেঞ্জিন বলে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দেয়, মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে আগত মূলকটি মেটা অবস্থানে সংযুক্ত হয়, তাদেরকে মেটা নির্দেশক বলে। NO2 মূলক একটি মেটা নির্দেশক, কারণ NO2 মূলকের রেজোনেন্স কাঠামো লক্ষ্য করে আমরা পাই। এটা দিবা, এটা দেওয়ার পরে তোমরা লিখবা রেজোনেন্স কাঠামো লক্ষ্য করলে দেখা যায় 2 4 6 অর্থাৎ অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম, 3 এবং 5 অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে, এজন্য NO2 মূলক একটি মেটা নির্দেশক, বিক্রিয়াটা দেখাই দিবা, ফুল 4 এ 4 পেয়ে যাবে। যদি তুমি রেজোনেন্স কাঠামোটা না দাও, 1000 লিখলেও 4 এ 1 পাবে।